আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা প্রায়শই ক্যাশ মেমো এবং চালান নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও। বিশেষ করে কীভাবে এই ক্যাশ মেমো বা চালান আমরা তৈরি করব এবং ক্যাশ মেমো বা চালানের মধ্যে কী কী থাকতে পারে বা কোন পার্টসটা কোন জায়গায় বসবে এই বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। সো আজকে তোমাদের এই ক্লাসে মূলত আমি যেটা করবো সেটা হচ্ছে চালান এবং ক্যাশ মেমোর মধ্যে তোমাদের যে দ্বিধাদ্বন্দ্ব, সেই দ্বিধাদ্বন্দ্বটা মূলত পরিষ্কার করে দেওয়ার জন্য আজকের ক্লাসটা। প্রিয় শিক্ষার্থীদের, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমে দেখতে পাচ্ছি এ পাশে চালান আছে, এ পাশে ক্যাশ মেমো আছে। এখন প্রশ্ন করতে পারো, চালান এবং ক্যাশ মেমো দুইটা একই সাথে কেন? এটার কারণ হচ্ছে চালান এবং ক্যাশ মেমো দুইটার সিস্টেম একদম একই রকম, শুধুমাত্র সামান্য পরিবর্তন আছে। যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো আজকে তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীদের, সর্বপ্রথম আমরা জানবো চালান সম্পর্কে। চালান মূলত কার জন্য তৈরি করা হয়, কখন তৈরি হয়, কেন তৈরি করা হয়, এটা জানার বিষয়। প্রথমত আমরা জেনে নিব, একদম সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে চালান তৈরি করা হয় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে। বাকিতে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে চালান তৈরি হয়। এবং ক্যাশ মেমো যে জন্য তৈরি করা হয়, যখন আমরা নগদে পণ্য বিক্রয় করি তখন মূলত ক্যাশ মেমো তৈরি করা হয়। তো চালান এবং ক্যাশ মেমোর মধ্যে সামান্য পরিবর্তন আছে, বেশিরভাগ ক্ষেত্রেই একই। প্রিয় শিক্ষার্থীদের, প্রথমে আমরা দেখব আমাদের চালানটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে জ্যোতি ইলেকট্রনিক্স লেখা আছে। এই জ্যোতি ইলেকট্রনিক্স মানে হচ্ছে এটা হচ্ছে বিক্রেতার নাম। এটা হচ্ছে কার? বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। ওকে, ফাইন। এরপর আমরা চালান দেখতে পাচ্ছি। এই পাশে আমরা একটা চালান নং দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে চালান নং লিখতে হবে। চালানের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে থাকবে। এই পাশে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তারিখ থাকবে, অর্থাৎ যে তারিখে পণ্যটা বিক্রি করা হচ্ছে। এবং নিচে চালানের ঠিক নিচে থাকবে ক্রেতার নাম এবং ঠিকানা। ওকে, এবার উপরের পার্ট আমাদের কাজ শেষ। এরপর নিচের পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাকা কথায় লেখা আছে। এরপর হচ্ছে বিক্রয় শর্ত আছে। এখানে একটা বিক্রয় শর্ত থাকে, দেখবো যে যখন পণ্য বিক্রয় হবে সেখানে একটা শর্ত থাকে। সেটা কেমন? সেটা হচ্ছে যেমন 2-5 নিট 15 এরকম কিছু শর্ত থাকে। তো আমি যদি সংক্ষেপে বলি, 2-5 মানে হচ্ছে মূলত 5 দিনের মধ্যে যদি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে 2% বার্তা পাবে অতিরিক্ত। এবং নিট 15 মানে হচ্ছে 15 দিনের মধ্যে টাকা অবশ্যই দিতেই হবে। ওকে, এই ধরনের কিছু শর্ত থাকবে, বিক্রয় শর্ত এখানে লেখা থাকবে। এরপর হচ্ছে নিচে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এটা বিশেষ করে চালানের ক্ষেত্রে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এবং ডান পাশে লেখা থাকবে বিক্রেতার স্বাক্ষর। ডান পাশে নিচে লেখা থাকবে বিক্রেতার স্বাক্ষর। এবার যেই আমরা বক্সের ভিতরে একটা বক্স থাকে, এই ঘরের মধ্যে কি থাকবে? এই ঘরের মধ্যে আমরা প্রথমে ক্রমিক পাচ্ছি, তারপর বিবরণ পাচ্ছি, তারপর পরিমাণ পাচ্ছি, তারপর দর পাচ্ছি, তারপর পরিমাণ টাকা পাচ্ছি। ওকে, ক্রমিক নাম্বারের মধ্যে আমরা কি লিখবো? ক্রমিক নাম্বারের মধ্যে একজন ক্রেতা একের অধিক কী করতে পারে? ক্রয় করতে পারে। সেই ক্ষেত্রে আমরা 1, 2, 3 এগুলো লিখলাম। লেখার পরে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, সো সেক্ষেত্রে আমরা একটাই লিখেছি, যেমন চাল বিক্রয়। পরিমাণ হচ্ছে 100 কেজি, তারপর হচ্ছে দাম হচ্ছে 70 টাকা করে। ফাইনাল 100 কেজিকে 70 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 7000 টাকা। এবং এখান থেকে বাদ কারবারটা 5% হচ্ছে 350 টাকা। 7000 থেকে 350 গেলে আর থাকে 6650 টাকা। এবার সেটা কথা লিখে দিতে হবে 6650 টাকা মাত্র। আই থিঙ্ক আমি চালানের বিষয়টা ক্লিয়ার করলাম। এবার চলে যাব ক্যাশ মেমোতে। দেখো, উপরে একই বিক্রয়কৃত প্রতিষ্ঠানের নাম লেখা আছে, এই যে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। এরপর হচ্ছে ভাউচার নং। হ্যাঁ, এখানে ছিল চালান নং, এখানে থাকবে ভাউচার নং। ওকে, এবার এখানেও একেবারে চালানের মধ্যে কি থাকবে? ক্রেতার নাম থাকবে, তারপর ঠিকানা থাকবে। এরপর ডান পাশে কি থাকতেছে? ডান পাশে থাকছে তারিখ। একইভাবে এখানে সম্পূর্ণ বিবরণ একই, আমরা একই হিসাব নিয়ে এটাও করলাম। এবং নিচে টাকার বিষয়টা একই, মানে কথায় যেভাবে থাকবে। এরপর বিক্রেতার স্বাক্ষর থাকছে। এখানে শুধুমাত্র একটা ডিফারেন্ট থাকছে, সেটা হচ্ছে এখানে একটা ক্রেতার স্বাক্ষর থাকতেছে, এখানে একটা ক্রেতার স্বাক্ষর থাকছে, যেটা এখানে নাই। মানে হচ্ছে চালানের ক্ষেত্রে নেই, কিন্তু ক্যাশ মেমোর ক্ষেত্রে একটা ক্রেতার স্বাক্ষর থাকতেছে। বিশেষ দ্রষ্টব্য, ডিফারেন্ট যেখানে সবচেয়ে বেশি ভিন্ন, সেটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। মানে হচ্ছে ক্যাশ মেমোর ক্ষেত্রে লেখা থাকবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, কিন্তু চালানের ক্ষেত্রে লেখা থাকছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। শুধুমাত্র এই
একটা সামান্য পরিবর্তন ক্যাশ মেমো এবং চালানের মধ্যে লেখা থাকে বা ক্যাশ মেমো চালানোর মধ্যে থাকে। তো বিশেষ করে একটা বিষয় মাথায় রাখতে হবে, আবার দেখে নিও যে ক্যাশ মেমোর জায়গায় চালান লিখে দিলে হবে না। অর্থাৎ চালান এবং ক্যাশ মেমো দুইটা আমরা যদি হিসাব করি বা তুলনা করি, মূলত দুইটার মধ্যে খুব বেশি ভিন্নতা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে কি রাখবে, বিশেষ দ্রষ্টব্যের ক্ষেত্রে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর ক্যাশ মেমোর ক্ষেত্রে লেখা থাকবে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। ওকে, এখানে ক্যাশ মেমোর ক্ষেত্রে বামে নিচে থাকবে হচ্ছে ক্রেতা স্বাক্ষর, এখানে কিন্তু কোনো ক্রেতা স্বাক্ষর থাকবে না, এখানে একটা বিক্রয় শর্ত থাকবে, যেটা কোথায় থাকবে না, যেটা ক্যাশ মেমোতে থাকবে না, কারণ ক্যাশ মেমোতে কোনো বিক্রয় শর্ত থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এখানে আমরা যদি আবারও ছোট্ট করে রিপিটটি বলে দিই, মূলত চালানটা তৈরি হয় বাকিতে পণ্য বিক্রয়ের জন্য, এবং ক্যাশ মেমোটা প্রয়োজন হয় বা তৈরি করা হয় মূলত নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। অবশ্যই দুইটা জিনিসই, অর্থাৎ চালান এবং ক্যাশ মেমো দুইটাই কে তৈরি করে, বিক্রেতা তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।